নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বিবাহ কেমন হবে তা জানার জন্য নবাংশ কুণ্ডলী কিভাবে বিচার করা হয়, অর্থাৎ D9 চার্ট বা নবাংশ কুণ্ডলী আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি এবং এই D9 চার্টের মধ্যে আমাদের বিবাহিত জীবন কেমন হবে তা কিন্তু লুকিয়ে থাকে। এই D9 চার্টটা যদি ঠিকভাবে অ্যানালাইসিস করা যায়, ঠিকভাবে যদি বোঝা যায়, তাহলে কিন্তু বিবাহ সংক্রান্ত সার্বিক ব্যাপারে আমাদের কেমন ফ্যামিলির সঙ্গে বিবাহ হবে, আমাদের জীবনসঙ্গী কেমন হবে, বা তার সঙ্গে সম্পর্ক আমাদের কি রূপ নেবে, বা আমাদের তার সে কেমন ফ্যামিলি থেকে আসবে, তার সঙ্গে মানসিক মিল কেমন হবে, এই সংক্রান্ত ওভারঅল কিন্তু এই নবাংশ কুণ্ডলীর মধ্যে পাওয়া যায় বা D9 চার্টের মধ্যে পাওয়া যায়। এই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু লগ্ন চার্ট যেটা থাকে, অর্থাৎ আমাদের লগ্নের এক্সপেক্টে যে 12খানা চার্ট থাকে, যে 12খানা ভাব থাকে, সেইটার মধ্যে ওভারঅল আমাদের জীবনের বিষয়টা কিন্তু দেয়া থাকে। কিন্তু নবাংশ কুণ্ডলী শুধুমাত্র আমাদের বিবাহের ব্যাপারটাকে ইন্ডিকেট করে মেনলি, অর্থাৎ আমাদের বিবাহিত জীবন কেমন হবে, আমাদের বিবাহিত জীবনের সম্পর্ক কেমন হবে সেই নিয়ে ইন্ডিকেট করে। বা কিছু ক্ষেত্রে এই নবাংশ কুণ্ডলী অনেক সময় আমাদের গ্রহগুলোর স্ট্রেংথ কেমন আছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বিচার করা হয়। হ্যাঁ, এবং এই নবাংশ কুণ্ডলী বা D9 চার্ট একটি ওয়ান টাইপ অফ ডিভিশনাল চার্ট, যেখানে শুধুমাত্র বিবাহের ব্যাপারটা আমরা বিচার করব। এই নবাংশ কুণ্ডলী সংক্রান্ত ওভারঅল বিচার করার আগে আমি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, বিবাহ আমাদের একটা জীবনে ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথমে আমরা মা বাবার আন্ডারে বড় হই, ক্রমে আমরা শিক্ষা লাভ করি, আমাদের চাকরি জীবন, সেখান থেকে আমরা পরবর্তী জীবনে পা দিই, অর্থাৎ আমরা যৌবনে পা দিয়ে আমাদের বিবাহ সম্পন্ন হয়। এবং এই বিবাহ সম্পন্ন হতে গিয়ে দেখা যায় একাধিক দুটো পরিবারের যেহেতু মিলন এখানে হয়, শুধুমাত্র বিবাহ নয়, এবং দুটো মানুষের মনের মিলন, দুটো ভিন্ন মানুষের মনের মিলন, এবং সেখানের মধ্যে দেখতে দেখা যায় যে বিবাহ হলেও অনেক ক্ষেত্রে তাদের মনের মিল হয় না, বা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে, কখনো শারীরিক প্রবলেম ক্রিয়েট করে, কখনো মানসিক প্রবলেম ক্রিয়েট করে, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। কিন্তু এই যে সমস্যাটা, অবশ্যই আপনারা জটক বিচার করাবেন। তবে একটা কথা বলে রাখবো যে এই বিবাহ সংক্রান্ত ব্যাপারে আমাদের যে সপ্তম ভাব, অর্থাৎ লগ্ন কুণ্ডলীর যে সপ্তম ভাব, আমাদের লগ্ন কুণ্ডলীর যে সপ্তম ভাব, সেই সপ্তম ভাবটা কিন্তু আমাদের বিবাহের ব্যাপারটাকে ইন্ডিকেট করে। আমরা ফার্স্টে আমি বলেছিলাম আমার বিভিন্ন অনুষ্ঠানে যে লগ্ন কুণ্ডলীর সপ্তম ভাবটাকে আমরা ভালো করে দেখুন এবং দেখবেন যে সপ্তম ভাবে কোন ধরনের গ্রহ বসে আছে। সেখানে কোনো মঙ্গল, রাহু, শনি, কেতু বা এই ধরনের কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বসে নেই তো, বা কোনো শুভ গ্রহ বসে থাকলে সে কোনোভাবে নিচস্থ হয়ে নেই তো, কোনোভাবে কোনো অশুভ গ্রহ দ্বারা প্রীত হয়ে নেই তো, এগুলো তো যেমন দেখতে হয়। তার সাথে আমরা যেমন লগ্নে D1 চার্টে, অর্থাৎ আমাদের যে মেন যে রাশি চার্টে, সেখানে যেমন আমরা সপ্তম পতির অবস্থানকে লক্ষ্য করব। তবে একটা কথা বলতে হবে যে D1 চার্টের সপ্তম ভাব এবং সপ্তম পতি অবশ্যই আমাদের বিবাহের ব্যাপারটাকে ইন্ডিকেট করে, কিন্তু আমরা যদি ডিটেল ভাবে জানতে চান যে আপনাদের বিবাহিত জীবন কেমন হবে, সেটা কিন্তু সমস্তটাকে আমরা যদি ডিটেল ভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করেন, সেটা কিন্তু তখন আমাদের চলে যেতে হবে কিন্তু ডিভিশনাল চার্টের। ডিভিশনাল চার্ট অনেক হয়, ডিভিশনাল চার্টের একটা পার্টিকুলার চার্ট, যে চার্টটার নাম হচ্ছে D9 চার্ট। এই D9 চার্টের মধ্যে টোটাল বিবাহিত জীবনের প্রতিচ্ছবি কিন্তু লুকিয়ে থাকে। এবং এটা অনেকেই জানে না যে লগ্ন চার্টে শুধুমাত্র ওভারঅল বিষয়টাকে দেওয়া থাকে, সপ্তম ভাব সপ্তম পতি থেকে যেমন বিবাহ ব্যাপারটাকে বিচার করেন। বিবাহ ব্যাপার যেহেতু খুব সেন্সিটিভ ব্যাপার, অবশ্যই কিন্তু আপনারা নবাংশ কুণ্ডলী বা D9 চার্টকে বিচার করতে ভুলবেন না। যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তাকে অবশ্যই বলবেন যে সপ্তম ভাব সপ্তম পতির অবস্থান যেমন লগ্ন কুণ্ডলীতে দেখতে, যেমন আমরা জটক বিচার করবেন, তার সাথে সাথে যেন তিনি নবাংশ কুণ্ডলী বা D9 চার্টটাকেও কিন্তু ফলো করেন। যদি আপনাদের সেই সামর্থ্য না থাকে, আমি যে প্রসেসে দেখানোর চেষ্টা করব, নবাংশ কুণ্ডলী অনেকভাবে অ্যানালিসিস করার প্রসেস আছে। আমি কিছু সহজ করে কিছু প্রসেস আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো থেকে আমরা নিজেরা দেখেন তাহলে নবাংশ কুণ্ডলীতে কি কি দোষ ত্রুটি আছে সেটা কিন্তু বার করে ফেলতে পারবেন।
ঠিক আছে? তাহলে প্রথমেই বলবো যে লগ্ন কুণ্ডলী যেমন আমাদের প্রথম ভাব যেমন আমাদের দেহ মন মানসিকতা বিচার করা হয়, দ্বিতীয় ভাব যেমন আমাদের অর্থ বিচার করা হয়, তৃতীয় ভাব যেমন আমাদের পরাক্রম বিচার করা হয়, চতুর্থ ভাব যেমন আমাদের ঘর বাড়ি বিচার করা হয়, পঞ্চম ভাব যেমন আমাদের সন্তান বিচার করা হয়, ষষ্ঠ ভাব যেমন আমাদের রোগ ঋণ শত্রুর বিচার করা হয়, সপ্তম ভাব যেমন আমাদের বিবাহ বিবাহের কারক, হ্যাঁ, বিচার করা হয়, অষ্টম ভাব যেমন আমাদের মৃত্যু বিচার করা হয়, নবম ভাব যেমন ভাগ্য বিচার করা হয়, এমন প্রতিটা ভাব আছে। দশম ভাব যেমন আমাদের কর্ম বিচার করা হয়, একাদশ ভাব যেমন আমাদের আয় ভাব বা লাভ ভাব বিচার করা হয়, দ্বাদশ ভাব যেমন ব্যয় ভাব বিচার করা হয়। এখানেও কিন্তু বিবাহ ইন্ডিকেশনে কিন্তু আমরা দেখতে পাবো এখানে সপ্তম ভাবের অবস্থান, সপ্তম পতির অবস্থান থেকে কিন্তু আমরা বিবাহ ব্যাপারটা কিন্তু দেখে নিতে পারবো। কিন্তু ডিটেল অ্যানালাইসিস করার জন্য অবশ্যই আমাদের D9 চার্টে অর্থাৎ ডিভিশনাল চার্টে D9 চার্ট অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে আমাদের আসতে হবে। ঠিক আছে? এই D1 চার্টের মধ্যে এইখানে অর্থাৎ সপ্তম ভাবে কি কোন গ্রহ বসে আছে, সপ্তম পতি কোন অবস্থায় আছে, সেটা থেকে আপনারা মোটামুটি প্রেডিক্ট করতে পারবেন। অন্যান্য বিভিন্ন আমি বই যখন পড়েছি, বিভিন্ন ইংলিশ ভার্সনে যখন বইগুলো পড়েছি, সেখানে দেখেছি তারা এই কথাটাই বারে বারে বলেছে যে লগ্ন কুণ্ডলী বা D1 চার্টের মধ্যে একটা ওভারঅল আপনাদের অর্থাৎ 32 বছর পূর্বের যে লাইফটা সেটা কিন্তু ইন্ডিকেশন দেয়া থাকে D1 চার্টের মধ্যে, এবং বিবাহ পরবর্তী লাইফটা অর্থাৎ আপনাদের যে নিজেরা যখন স্বাধীন হয়ে যাবেন অর্থাৎ 30-32 বছর বয়সের পর থেকে পুরো যখন আপনি সংসার লিড করবেন, তখন টোটাল আপনার ফ্যামিলি লাইফস্টাইল থেকে শুরু করে আপনার জীবনযাত্রা অর্থাৎ আপনার ভাগ্য কেমন হবে সমস্তটাই কিন্তু নবাংশ কুণ্ডলীর মধ্যে বলছে লুকিয়ে থাকে। অর্থাৎ 30-32 বছরের বয়সের পরবর্তী সময়টাতে আপনাদের গ্রহরা বা আপনার ভাগ্য কি থাকবে, আপনার বিবাহিত লাইফ কি হবে, সমস্ত লাইফ কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে বিচার করা হয়। সুতরাং শুধুমাত্র লগ্ন কুণ্ডলী থেকে কিন্তু সবকিছু বিচার করা যায় না। বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন অনেক সাউথ ইন্ডিয়ান একজন লেখক ইনি তার বইয়ে এই কথাটাই বলেছেন যে লগ্ন কুণ্ডলীতে যে গ্রহগুলো যে পজিশনে আছে সেই পজিশনে থাকলে যে সে সবসময় শুভ ফল দেবে এমন কোনো কথা নেই। সেই গ্রহটা যে লগ্ন কুণ্ডলীতে যেই গ্রহটি শুভ অবস্থানে আছে তাকে অবশ্যই নবাংশ কুণ্ডলী বা D9 চার্টে অবশ্যই তাকে শুভ অবস্থানে থাকতে হবে। দুটো জায়গা যদি অর্থাৎ লগ্ন কুণ্ডলীতে শুভ অবস্থানে থাকলে এবং D9 চার্টে শুভ অবস্থানে থাকলেই তবে সেই গ্রহটা কিন্তু সম্পূর্ণ ফলাফল ফিরে পায়। আবার একইভাবে যদি কোনো গ্রহ যদি লগ্ন কুণ্ডলীতে নিচস্থ হয়ে থাকে বা কোনো ভাবে পীড়িত হয়ে থাকে, সেই গ্রহটি যদি নবাংশ কুণ্ডলীর মধ্যে উচ্চস্থ অবস্থান করে বা কোনোভাবে যদি গ্রহগতভাবে বলাবল পায় বা ডিগ্রিগতভাবে যদি বলাবল পায় বা উচ্চস্থ পজিশনে থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রথম জীবনে আমাদের প্রবলেম হলেও কিন্তু যেহেতু নবাংশ কুণ্ডলী আমাদের পরবর্তী লাইফটাকে ইন্ডিকেট করে, আপনার কিন্তু পরবর্তী লাইফে কিন্তু অনেক ভালো কিছু ঘটবে এটা কিন্তু ইন্ডিকেট করে। সুতরাং নবাংশ কুণ্ডলী থেকে আলটিমেট গ্রহটার কতটা বলাবত্তা অর্থাৎ কতটা পাওয়ার কতটা স্ট্রেংথ সেটা যেমন বিচার করা হয়, তেমন বিবাহিত লাইফ বিচার করা হয়। আপনার সমস্ত সার্বিক যে ভাগ্যটা আলটিমেটলি আপনি 30-32 বছর বয়সের পরের থেকে আপনার ভাগ্যটা কেমন হবে সেটা কিন্তু নবাংশ কুণ্ডলী থেকে বিচার করা হবে। যাই হোক, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করবো যে নবাংশ কুণ্ডলীতে কিভাবে আপনারা বিবাহিত জীবনটাকে অ্যানালাইসিস করবেন। আমি মোটামুটি ভাবে 8খানার মতো নিয়ম এনেছি, যেটাকে আপনারা দেখে নেবেন যে নবাংশ কুণ্ডলী প্রথমে অবশ্যই আপনারা লগ্ন কুণ্ডলীর সপ্তম ভাবটাকে দেখবেন যে সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই তো, বা কোনো নিচস্থ গ্রহ বসে নেই তো, বা কোনো বৃহস্পতি শুক্রের মতো কোনো গ্রহ বসে থাকলেও তার উপর রাহু শনি বা এই ধরনের কোনো অশুভ গ্রহের কোনো দৃষ্টি পড়ছে না তো। যদি দেখেন যেগুলো গ্রহগুলোর সব ঠিকঠাক পজিশনে সপ্তম ভাবটা রয়েছে, তারপর আপনারা দেখবেন লগ্ন কুণ্ডলীর সপ্তম প্রতি ঠিক পজিশনে আছে কিনা, এগুলো আপনারা লগ্ন কুণ্ডলী থেকে এগুলো দেখবেন। এবারে আমি বলবো যে নবাংশ কুণ্ডলীতে আমরা কিভাবে বিবাহ ব্যাপারটাকে দেখবেন। প্রথমেই চলে আসবো নাম্বার 1 নিয়ম যেটা বলবো, ফার্স্ট যে নিয়মটা বলবো, অবশ্যই আপনারা নবাংশ কুণ্ডলী অর্থাৎ D9 চার্টে ফার্স্টে আমরা যদি লগ্ন ভাবটাকে দেখবেন যে লগ্ন ভাবটা কোন রাশিতে পড়েছে বা কোন তত্ত্বে পড়েছে, অর্থাৎ লগ্ন ভাবটা এই লগ্ন ভাবে কোন কোন গ্রহ অবস্থান করছে। সেই লগ্ন ভাবে কোনো নেগেটিভ গ্রহ কোনো শনি রাহু কেতু বা মঙ্গল এই ধরনের কোনো অবস্থান করছে না তো, বা কোনো এই সমস্ত গ্রহ অবস্থান করলে কোনো শত্রু গ্রহ অবস্থান করছে না তো, বা এইখানে কোনোভাবে কোনো গ্রহটি নিচস্থ হয়ে নেই তো, বা কোনো গ্রহটি পীড়িত হয়ে নেই তো। প্রথমে আপনারা যেটা দেখবেন নবাংশ কুণ্ডলীর ফার্স্টেই গিয়ে এই লগ্ন ভাবটাকে ওয়াচ করবেন। এই লগ্ন ভাবটাকে অ্যানালাইসিস করার পর তারপর দেখবেন যে এই লগ্নপতি কোন পজিশনে আছে। এই অর্থাৎ নবাংশ কুণ্ডলীর যে লগ্নপতি, নবাংশ কুণ্ডলীর যে লগ্ন ভাবের যে মালিক, সেই লগ্নপতি কোন পজিশনে বসে আছে। সে কখনো 6, 8, 12তে নেই তো,
বা সে নিচস্থ হয়ে নেই তো, বা সেই রাহু বা কেতু বা শনি দ্বারা পীড়িত হয়ে নেই তো, সেটা প্রথমে ওয়াচ করবেন। তাহলে প্রথমেই কি বলবো, প্রথমেই বললাম যে নবাংশ কুণ্ডলী লগ্নভাবে যাবেন, লগ্নভাবে লগ্ন ভাবটাকে ভালো করে অ্যানালাইসিস করুন, লগ্নভাবে কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা এটা ভালো করে দেখুন। সেকেন্ড যেটা করবেন, এই 1 নম্বরের মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে লগ্নপতির অবস্থানটাকে প্রথমে খেয়াল করবেন। তাহলে লগ্ন ভাব এবং লগ্নপতির অবস্থান দুটোকে ভালো করে দেখবেন। নাম্বার 2 যেটা চলে যাব, নাম্বার 2 হচ্ছে, যেহেতু আমরা জানি বিবাহের ব্যাপার মানে হচ্ছে সপ্তম ভাব, সুতরাং নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাবটাকে ভালো করে খেয়াল করুন। কারণ সপ্তম ভাব থেকে আমরা লাইফ পার্টনার বিচার করি, সপ্তম ভাব থেকে আমাদের বিবাহিত লাইফ বিচার করা হয়, সপ্তম ভাব থেকে আমাদের বিবাহিত রিলেশন বিচার করা হয়, আমাদের সেক্সুয়াল লাইফকে বিচার করা হয়। সুতরাং এই সপ্তম ভাবের অবস্থানটাকে বিচার করুন। অর্থাৎ এই সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই তো, বা সপ্তম ভাবে কোনো গ্রহ বা শুক্রের মতো কোনো গ্রহ বসে থাকলেও সেই কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত নেই তো, বা কোনোভাবে ডেভিলিয়েটেড হয়ে অবস্থায় নেই তো। যদি কোনো গ্রহ এক্সল্টেড পজিশনে থাকে, অর্থাৎ উচ্চস্থ পজিশনে বিরাজ করে, অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। ঠিক আছে, পরবর্তী যেটা দেখবেন যে সপ্তম পতি, অর্থাৎ সপ্তম ভাবকে যেমন দেখবেন, পরবর্তী সপ্তম পতিকে লক্ষ্য করবেন। দেখবেন এখানে সপ্তম পতি কোনোভাবে কোনো 6, 8, 12-তে বসে নেই তো, সেটাকে লক্ষ্য করবেন। যদি ভাবে 6, 8, 12-তে বসে থাকেন, বা কোনোভাবে যদি নিচস্থ হয়ে যায়, বা কোনোভাবে যদি অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রবলেম বিবাহিত লাইফে নিয়ে আসবেই আসবে। তাহলে প্রথম যেটা বলবো লগ্ন ভাব অ্যান্ড লগ্নপতি, দ্বিতীয় বললাম সপ্তম ভাব অ্যান্ড সপ্তম পতি নবাংশ কুণ্ডলী। এই দুটো জিনিসকে ভালো করে জিনিসটা দেখবেন। পরবর্তী যেটা চলে যাবেন, যেটা প্রচন্ড নাম্বার 3 নম্বর যে নিয়মটা বলবো, 3 নম্বর নিয়মটা হচ্ছে যে সেটা হলো সপ্তম পতির নবাংশ পতিকে দেখবেন। অর্থাৎ সপ্তম পতির নবাংশ পতি মানে সপ্তম পতির নবাংশ পতিকে ভালো করে খেয়াল করতে হবে D9 চার্টের মধ্যে। প্রথমে আমি বলে দেবো যে সপ্তম পতির নবাংশ পতি মানে কি। প্রথমে দেখুন, আপনারা প্রথমে লগ্ন চার্টে আসবেন। লগ্ন চার্টে দেখুন যে আপনার লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাবটা কোন রাশিতে পড়েছে। তাহলে সেটা হলো সপ্তম ভাব আমরা লগ্নতে, অর্থাৎ D1 চার্টে। সেখানে এই সপ্তম ভাবের যে অধিপতি, অর্থাৎ সেটা হচ্ছে সপ্তম পতি, এখানে দেখতে পাচ্ছেন বৃষ রাশিতে পড়েছে সপ্তম ভাব। তাহলে সপ্তম পতি D1 চার্টের সপ্তম পতি কে হয়ে গেল? শুক্র। তাহলে এই শুক্র, লগ্ন চার্টের শুক্র, সেটা হলো আপনার সপ্তম পতি। সেই সপ্তম পতি থেকে দেখুন যে ডিভিশনাল চার্টে, অর্থাৎ D9 চার্টে শুক্র কোথায় অবস্থান করছে। দেখুন এখানে শুক্র অবস্থান করছে D9 চার্টে কন্যা রাশির ঘরে অবস্থান করছে। সুতরাং এখানে তাহলে লগ্ন কুণ্ডলীর সপ্তম পতি, লগ্ন কুণ্ডলীর সপ্তম পতি শুক্র, সে ডিভিশনাল চার্টে D9 চার্টে এসে কন্যা রাশির ঘরে অবস্থান করছে। তাহলে এই কন্যা রাশির ঘরকে, কন্যা রাশির ঘরের অধিপতিকে, সে হচ্ছে বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে সেটাকে ভালো করে খেয়াল করুন। এবারে সেই বুধকে নিয়ে আবার চলে যান এই ডিভিশনাল চার্ট থেকে, আবার ফিরে যান D9 চার্ট থেকে, ফিরে যান D1 চার্ট। এবারে দেখুন যে ওই বুধ সে লগ্ন কুণ্ডলীতে কোথায় অবস্থান করছে। এই লগ্ন কুণ্ডলীতে যেই ভাবে অবস্থান করবে বা এই পার্টিকুলার গ্রহের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জীবন সঙ্গী কেমন হবে সেটা কিন্তু বিচার করা হয়। তাহলে জিনিসটা আমি আরেকবার বলে দেবো, কি বললাম। প্রথমে বলবো D1 চার্টের সপ্তম পতিকে ফার্স্টে দেখুন, D1 চার্টের সপ্তম পতিকে ফার্স্ট দেখুন। D1 চার্টের সপ্তম পতি D9 চার্টে কোথায় অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, সেই রাশি অধিপতি, সেই রাশির অধিপতি, সেই হলো সপ্তম পতির নবাংশ পতি, সেই রাশির অধিপতি D1 চার্টে কোথায় আছে বা কিভাবে অবস্থান করছে, এবং সেই গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু আপনার জীবনসঙ্গী কেমন হবে সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। অর্থাৎ সেই নবাংশ পতির সপ্তম পতি যদি বুধ হয়, তাহলে আপনার একটা বালক সুলভ বা বালিকা সুলভ জীবন সঙ্গী হবে। ঠিক আছে, সে যদি শনি হয় তাহলে সে একটু বয়স্ক টাইপের হবে। যদি বৃহস্পতি হয় তাহলে সে কিন্তু নবাংশপতি সপ্তম পতি যদি বৃহস্পতি হয় তাহলে তার মধ্যে দয়া, মায়া, মানসিকতা, উচ্চ মানের মন অনেক থাকবে। সেটা তাহলে যদি রবি হয় তার মধ্যে একটা ইগো হবে, সে অনেক উচ্চ মানসিকতা সম্পন্ন হবে। এখান থেকে বিচার করতে হবে। তাহলে সপ্তম পতির নবাংশ পতিকে দেখতে হবে। তাহলে 3টে নিয়ম বললাম। প্রথম বললাম যে ডিভিশনাল চার্টের, অর্থাৎ D9 চার্টের লগ্ন ভাব লগ্নপতি। 2 নম্বর বললাম সপ্তম ভাব সপ্তমপতি। 3 নম্বর বললাম সপ্তম পতির নবাংশ পতি। চলে আসছি 4 নাম্বার। নাম্বার 4 যে নিয়মটা বলবো, নাম্বার 4 নিয়ম হলো যে এই
D1 চার্টের অর্থাৎ লগ্ন চার্টের লগ্নপতিকে দেখুন। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের লগ্নপতিকে মঙ্গল। তাহলে D1 চার্টের লগ্নপতি এবং D9 চার্টের লগ্নপতি, এখানে D9 চার্টের লগ্নপতি লগ্নকে ধনু, তার লগ্নপতিকে বৃহস্পতি। তাহলে এখানে মঙ্গল অর্থাৎ D1 চার্টের লগ্নপতি মঙ্গল, D9 চার্টের লগ্নপতি বৃহস্পতি। তাহলে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে সম্পর্কটাকে দেখুন। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে D1 চার্টের লগ্নপতির সঙ্গে D9 চার্টের লগ্নপতির সম্পর্ককে খেয়াল করুন। যদি D1 চার্টের লগ্নপতির সঙ্গে D9 চার্টের লগ্নপতির মিত্র সম্পর্ক থাকে বা মিত্রতা সম্পর্ক থাকে, তাহলেই কিন্তু আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার মনের মিল হবেই হবে, এটা বলা যেতে পারে। যতই প্রবলেম ক্রিয়েট করুক না কেন, এটা সাময়িক প্রাথমিকভাবে বলা যেতে পারে যে মন মানসিকতা আমাদের এক ধরনের হবে। কেন? যেহেতু এখানে বৃশ্চিক রাশি হচ্ছে লগ্নপতি হচ্ছে মঙ্গল এবং এর D9 চার্টের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে যেহেতু বৃহস্পতি মঙ্গলের মধ্যে একটা সখ্যতা রয়েছে, মিত্রতা রয়েছে, তাই মানসিক একটা মিল অবশ্যই আসবে। তাহলে D1 চার্টের লগ্নপতির সঙ্গে D9 চার্টের লগ্নপতির সম্পর্কটাকে দেখতে হবে। এই সম্পর্ক থেকে আমাদের পারস্পরিক কতটা বোঝাপড়া থাকবে সেটা কিন্তু কিছুটা হলেও প্রেডিক্ট করা যেতে পারে। এটা নাম্বার 4। নাম্বার 5 যে নিয়মটা বলবো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা জৈমিনিক অ্যাস্ট্রোলজিতে এই নিয়মটা বলছে। এটা নিয়ে আমি প্রচুর পড়াশোনা করেছি, সেই জন্য রিসেন্টলি অনেক ভিডিও আপনাদের দিতে পারিনি, কারণ এই D9 চার্ট নিয়ে ওভারঅল অনেক বাংলা চ্যানেলে অনেক ভুলভাল বলা হয়েছে, বা অনেক কেউ বলেছে কিন্তু পুরোপুরি অনেকে বোঝাতে পারেনি, এমনও অনেক আমি দেখেছি। সেই জন্য এই 5 নম্বর যে নিয়মটা বলবো সেটা হলো, আপনার জন্মছকে জেমিনিক রুল অনুযায়ী দু ধরনের গ্রহ থাকে। একটাকে বলা হয় আত্মকারক গ্রহ, একটাকে বলা হয় আমত্তকারক গ্রহ। প্রথমে দেখবেন আত্মকারক গ্রহ। প্রথমে আমরা বলে রাখবো যে আত্মকারক গ্রহ কাকে বলা হয়। আপনার এই D1 চার্টে অর্থাৎ লগ্ন চার্টে যে গ্রহের ডিগ্রিগত বলাবল সব থেকে বেশি, অর্থাৎ সব থেকে হাইয়েস্ট ডিগ্রিতে যে রয়েছে, যে গ্রহটি সব থেকে হাইয়েস্ট ডিগ্রিতে রয়েছে, সেই গ্রহটিকে বলা হয় আত্মকারক গ্রহ। অর্থাৎ আপনার D1 চার্টে যেই গ্রহটি ডিগ্রিগতভাবে সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে, অর্থাৎ সব থেকে উচ্চ যে রয়েছে, তাকে বলা হয় আত্মকারক গ্রহ। অর্থাৎ D1 চার্টের যে আত্মকারক গ্রহটাকে দেখুন ফার্স্টে আমি দেখলেন হয়তো এই যে আপনার লগ্ন চার্টের হয়তো দেখা গেল বৃহস্পতি হচ্ছে আত্মকারক গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে তো অন্য কোনো গ্রহ হতে পারে, সেটা হয়তো কারো ক্ষেত্রে মঙ্গল হতে পারে, কারো ক্ষেত্রে শুক্র হতে পারে, কারো ক্ষেত্রে শনি হতে পারে, কারো ক্ষেত্রে বুধ হতে পারে, কারো ক্ষেত্রে রাহু হতে পারে, হতেই পারে। অর্থাৎ যে গ্রহটি সব থেকে ডিগ্রিগতভাবে উচ্চ, ডিগ্রিগতভাবে বলাবল, সেই গ্রহটিকে বলা হয় আত্মকারক গ্রহ। এবারে সেই গ্রহটিকে ডিভিশনাল চার্টের মধ্যে চলে আসুন। ডিভিশনাল চার্টে দেখুন যে ওই গ্রহটি, ওই আত্মকারক গ্রহটি D9 চার্টে অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে কিভাবে অবস্থান করছে। সেই আত্মকারক গ্রহ যদি নবাংশ কুণ্ডলিতে বা D9 চার্টে যদি উচ্চস্থ থাকে বা কোনো অশুভ গ্রহটা যদি পীড়িত না হয়, যদি শুভ অবস্থায় থাকে, অবশ্যই আপনার বিবাহিত লাইফ সুখের হবে। এই আত্মকারক গ্রহের উপর কিন্তু টোটাল বিবাহিত জীবনটা কিন্তু অনেকটাই নির্ভর করে। এই আত্মকারক অর্থাৎ D1 চার্টে আত্মকারক গ্রহ যে আছে, অর্থাৎ ডিগ্রিগতভাবে যে বলাবল, সেই গ্রহটি D9 চার্টে যদি শুভ পজিশনে থাকে, অবশ্যই বিবাহিত লাইফ অনেকটা সুখেই হবে। কিন্তু এই আত্মকারক গ্রহ যদি কোনোভাবে 6-8 বারে অর্থাৎ দুস্থানগত হয়, অথবা ডেভিলিয়েটে অর্থাৎ নিচস্থ পজিশনে থাকে, অথবা শনি রাহু কেতু বা এই ধরনের কোনো অশুভ গ্রহ যদি পীড়িত হয়, বা কোনোভাবে যদি কোনো ডিগ্রিগতভাবে কমজোরি হয়ে যায়, তাহলে কিন্তু এই নবাংশ কুণ্ডলীর মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার বিবাহিত জীবনে কিন্তু অবশ্যই সমস্যা ক্রিয়েট করবে, এটা বলা যেতে পারে। পরবর্তীতে চলে যাব নাম্বার 6 যে নিয়মটা বলবো সেটা হলো, যেহেতু D9 চার্ট অর্থাৎ নবাংশ কুণ্ডলীর টোটালটাই আমরা আমাদের ভাগ্য ভাবটাকে বিচার করি। বিবাহ বিচার করলে অ্যাকচুয়ালি আমাদের ভাগ্যটাকে বিচার করা হয়। অর্থাৎ আপনারা যেমন লগ্ন ভাব লগ্নপতিকে দেখবেন, সপ্তম ভাব এবং সপ্তম পতিকে দেখবেন, তার সাথেও কিন্তু এই আপনাদের ডিভিশনাল চার্টে অর্থাৎ D9 চার্টে, যেহেতু এটা একটা আমাদের 30 থেকে 32 বছর বয়সের পরবর্তী ভাগ্যটাকে নির্ধারণ করে D9 চার্ট, সুতরাং D9 চার্টে কিন্তু আপনারা অবশ্যই নবম ভাব বা ভাগ্য ভাবটাকে কিন্তু অবশ্যই খেয়াল করুন। দেখুন যে ভাগ্য ভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই তো, কোনো শত্রু গ্রহ বসে নেই তো, বা কোনো ডেভিলিয়েটেড বা কোনো নিচস্থ গ্রহ বসে নেই তো, বা কোনো রাহু কেতু বা এই ধরনের কোনো গ্রহ বসে নেই তো, তাহলে সেই ভাগ্য ভাবটাকে ভালো করে লক্ষ্য করুন।
এই ভাগ্যস্থান যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই কিন্তু আপনার বিবাহিত জীবন সুখের করবে। এটা কিন্তু একটা ইন্ডিকেশন, পজিটিভ সাইন, এটা ইন্ডিকেশন করবে। এই নবাংশ কুণ্ডলীর অর্থাৎ D9 চার্টে যদি ভাগ্য ভাব অর্থাৎ নবম ভাব যদি ঠিক পজিশনে থাকে, আপনার বিবাহিত জীবনে যতই প্রবলেম হোক না কেন সে কিন্তু আপনার যেহেতু ভাগ্য আপনার বিবাহের পরবর্তী জীবনের ভাগ্যকে উন্নতি করবে এবং সে সমস্ত সমস্যাকে কিন্তু নির্মূল করে দেবেই দেবে, এটা কিন্তু ইন্ডিকেট করে। ঠিক আছে, পরবর্তী যেটা চলে যাব সেটা হলো নাম্বার 7, যেটা নিয়মটা বলবো সেই নিয়মটা হলো, যেহেতু আমাদের বিবাহের কারক গ্রহকে শুক্র হিসেবে মানা হয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি মঙ্গলকে মানা হয়, তার সত্ত্বেও আমাদের সেক্সের কারক গ্রহ, আমাদের কামনা বাসনা ভোগের কারক গ্রহ যেহেতু শুক্র, সুতরাং D9 চার্টে অবশ্যই শুক্রের বলাবল দেখুন। শুক্র যাতে কোনোভাবে যেন পীড়িত না হয় রাহু কেতু বা শনি দ্বারা বা মঙ্গল দ্বারা, কারণ শুক্র এমন একটি গ্রহ, এই শুক্র যদি কোনোভাবে, কারণ প্রচন্ড সেন্সিটিভ গ্রহ, কোনো যদি 6, 8, 12 যদি বসে থাকে বা যদি কোনোভাবে রাহু শনি বা মঙ্গল এর উপর দৃষ্টি প্রদান করে, তাহলে কিন্তু এই শুক্র পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু লাইফ পার্টনারে অসুস্থ হয়ে যাওয়ার বা তার সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করে। ঠিক আছে, বা মানুষের লাইফটা কিন্তু সেভাবে স্মুথলি চলে না, যেহেতু শুক্র আমাদের কামনা বাসনা ভোগের কারক গ্রহ, সুতরাং ওই বিবাহ পরবর্তী জীবনে কিন্তু কিছু প্রবলেম কিন্তু নিয়ে আসে সেই শুক্র। অবশ্যই আপনারা কিন্তু এই D9 চার্টে অবশ্যই শুক্রকে দেখবেন, কারণ শুক্রের বলাবল থাকলেই, কারণ বিবাহের কারক ব্যাপারটাই কিন্তু শুক্র নির্ধারণ করে। বিবাহের কারক গ্রহ মেনলি কিন্তু সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই কিন্তু সব থেকে বেশি নির্ধারণ করে কিন্তু শুক্র, কারণ আমাদের যে সেক্স লাইফ থেকে শুরু করে কামনা বাসনা ভোগের যে লাইফটা শুরু করে, যে রোম্যান্স বা যে লাভ, সেই সমস্ত যে আমাদের একটা ইমোশন ক্রিয়েট করা, সেটা হচ্ছে শুক্র আর চন্দ্র। মেইনলি এই বিবাহের কারক গ্রহই কিন্তু শুক্র। এই শুক্রের পজিশনটা কিন্তু অবশ্যই D9 চার্টের মধ্যে দেখে নিন। শুক্র যদি ভালো পজিশনে থাকে, যদি এক্সল্টেড পজিশনে থাকে বা উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু বিবাহিত লাইফে যতই প্রবলেম আসুন না কেন, কিন্তু সেই শুক্র আপনাকে কিন্তু অবশ্যই অনেক সুখী দাম্পত্য লাইফের একটা ইন্ডিকেশন করেই করে। ঠিক আছে, পরবর্তী যেটা চলে যাব সেটা হচ্ছে নাম্বার 8, যে নিয়মটা বলবো সেটা হচ্ছে আমত্তাকারক গ্রহ। আত্মকারক গ্রহ বললাম, যে গ্রহটি সব থেকে হাইয়েস্ট ডিগ্রিতে রয়েছে তাকে বলা হয় আত্মকারক গ্রহ, আর সেকেন্ড হাইয়েস্ট যে গ্রহটাকে থাকে সেটাকে বলা হয় আমত্তকারক গ্রহ। আমত্তকারক গ্রহ মানে সেকেন্ড হাইয়েস্ট। হয়তো দেখা গেল যে আমরা জন্মযোগে সব থেকে বেশি ডিগ্রিতে রয়েছে, দেখা গেল হচ্ছে বৃহস্পতি, তারপরের ডিগ্রিতে রয়েছে দেখা গেল রবি, তাহলে রবি হচ্ছে বৃহস্পতি হয়ে গেল আত্মকারক গ্রহ আর রবি হয়ে গেল আমত্তকারক গ্রহ। তাহলে এই আমত্তকারক গ্রহ কিন্তু আত্মকারক গ্রহ এই আমত্তকারক গ্রহকে কিন্তু কন্ট্রোল করে। যেমন আমরা আত্মকারক গ্রহকে যেমন দেখবেন, তেমন আমত্তকারক গ্রহ অর্থাৎ D1 চার্ট থেকে সেটা দেখে নেবেন, অর্থাৎ লগ্ন কুণ্ডলীর মধ্যে আমত্তকারক গ্রহটাকে দেখুন। সেই আমত্তকারক গ্রহটা D9 চার্টে গিয়ে কোথায় অবস্থান করছে, কোনোভাবে পীড়িত হয়ে নেই তো, বা কোনোভাবে অশুভ গ্রহ দ্বারা পীড়িত নেই তো, বা কোনোভাবে 6, 8, 12 বা এইভাবে কোনো অশুভ গ্রহতে অশুভ বা কোনো দুস্থানে অবস্থান করছে না তো, বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে না তো, বা এই অবস্থান দেখুন। অর্থাৎ যেমন আত্মকারক গ্রহটাও দেখবেন, তেমন আমত্তকারক গ্রহটাও কিন্তু D9 চার্টের মধ্যে দেখবেন। অর্থাৎ লগ্ন কুণ্ডলীতে যে গ্রহটি সেকেন্ড হাইয়েস্ট ডিগ্রিতে রয়েছে সেই গ্রহটিকে বলা হয় আমত্তকারক গ্রহ। সেই আমত্তকারক গ্রহকে D9 চার্টে কোন পজিশনে আছে সেটাকে দেখতে চেষ্টা করুন। তাহলে সেই গ্রহটি যদি ঠিক পজিশনে থাকে এবং আত্মকারক গ্রহ যদি ঠিক পজিশনে থাকে, তাহলে আত্মকারক এবং আমত্তকারক যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বিবাহিত লাইফ অনেকটাই সুখের, এটা ইন্ডিকেট করে। ঠিক আছে, এই 8খানা নিয়ম বললাম ওভারঅল। এই 8খানা নিয়মের মধ্যে যার যত মিল হবে, যার যত বেশি সংখ্যক শুভ জিনিস পাবেন, তাহলে এই 8-এর রেসপেক্টে আমরা দেখুন কোন জিনিসগুলো মিলে গেল, সেই জিনিসগুলোর উপর আমরা একটা পার্সেন্টেজ বার করতে পারবেন যে আমাদের বিবাহিত লাইফ কতটা সুখের হবে। যদি কারো এই 8টা জিনিসই যদি মিলে যায়, তাহলে মানবেন যে আপনার বিবাহিত লাইফ কিন্তু অনেকটাই সুখের হচ্ছে। এটা মোটামুটি ভাবে এই 8টা নিয়মের উপর বেশ করে আপনারা কিন্তু এই D9 চার্ট বা নবাংশ কুণ্ডলী চার্টকে বিচার করতে পারেন। এছাড়া আরো হাজার হাজার ভাবে বিচার করা যায়, তবে আরো কিছু যেগুলো আমি দেখেছি সেগুলো একটু বলে দিচ্ছি। সেগুলো খুব সামান্য করে বলবো, কারণ ওভারঅল বেশি বলতে গেলে অনেক টাইম চলে যাবে। হ্যাঁ, পরবর্তী নেক্সট ভিডিওতে আমি হয়তো দেখানোর চেষ্টা করবো যত সম্ভব পারা যায়, কারণ একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব নয়। ঠিক আছে, কারণ আবার দেখুন, এই যে দেখুন দুটো চার্ট আমি দেখাচ্ছি, একটা হচ্ছে লগ্ন কুণ্ডলীর অর্থাৎ D1 চার্ট, একটা D9 চার্ট। এই লগ্ন কুণ্ডলীর সপ্তম পতি, প্রথমে দেখুন লগ্ন কুণ্ডলীর সপ্তম পতি এবং নবম পতি। লগ্ন কুণ্ডলীর সপ্তম পতি এবং নবম পতি, অর্থাৎ এখানে সপ্তম ভাব, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই সপ্তম পতি এবং লগ্ন কুণ্ডলীর নবম পতি
D9 চার্টে কোন অবস্থায় রয়েছে সেটাকে ভালো করে খেয়াল করুন। যদি এই গ্রহটি অর্থাৎ সপ্তমপতি এবং ভাগ্যপতি D9 চার্টে কোনোভাবে নিচস্থ হয় তাহলে কিন্তু সেটা শুভ ইন্ডিকেশন নয়। কারণ যেহেতু এই D9 চার্ট মানে আমাদের ভাগ্য ভাব, আমাদের বিবাহ পরবর্তী, যেমন বিবাহিত লাইফ তেমন বিবাহ পরবর্তী জীবনে অর্থাৎ আমাদের 30-32 বছর বয়সের পরবর্তী আমাদের ভাগ্যটা কেমন হবে সেটা কিন্তু আমাদের D9 চার্ট থেকে বিচার করা হয়। তাই এখানে নবমপতি অর্থাৎ আমাদের লগ্নকুণ্ডলী নবমপতি সে D9 চার্টে কেমন পজিশনে রয়েছে, কোন অবস্থায় রয়েছে, সে কোনোভাবে দুস্থানগত নেই তো, বা কোনোভাবে অশুভ গ্রহ দ্বারা পীড়িত নেই তো, বা সে কোনোভাবে নিজস্ব হয়ে যায়নি তো, এটা দেখতে হবে। তেমন তার সঙ্গে সপ্তম পতিকে অর্থাৎ D1 চার্টের সপ্তম পতি কোন অবস্থায় রয়েছে নবাংশ কুণ্ডলিতে গিয়ে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আর কি দেখতে হবে, যে নবাংশ কুণ্ডলীর যে লগ্নপতি, নবাংশ কুণ্ডলীর যে লগ্নপতি, নবাংশ কুণ্ডলীর যে লগ্নপতি সে D1 চার্টে কিভাবে অবস্থান করছে। এই নবাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি এই লগ্নকুণ্ডলীর রেসপেক্টে 1, 5, 9 বা 3, 11 মধ্যে থাকে তাহলে কিন্তু তার অবশ্যই সুখী বিবাহিত জীবন ইন্ডিকেট করে। কি বললাম, যে এই নবাংশ কুণ্ডলীর লগ্নপতি যদি D1 চার্টে এসে 1, 5, 9 অথবা 3, 11, 4, 7, 10 এসব ঘরে যদি চলে আসে তাহলে কিন্তু সুখী দাম্পত্য জীবনে কিন্তু ইন্ডিকেট করে। কারণ যেহেতু এখানে লগ্নপতি ভালো পজিশনে চলে আসছে তাহলে কিন্তু সুখী দাম্পত্য জীবনে ইন্ডিকেট করে। তাহলে D1 চার্ট থেকে সপ্তমপতি এবং নবমপতি D9 চার্টে কোন পজিশনে আছে সেটা দেখুন। আবার দেখবেন যে D9 চার্টের লগ্নপতি সে D1 চার্টে এসে অর্থাৎ লগ্নকুণ্ডলিতে এসে কোন পজিশনে বিরাজ করছে সেটাও কিন্তু দেখুন। সেখানেও কিন্তু কিছুটা আভাস কিন্তু আপনারা পাবেন। দেখবেন যাদের প্রবলেম আছে তাদের কিন্তু অনেক দিক থেকে দেখবেন প্রবলেমটা বোঝা যাবে। অর্থাৎ একটা স্টেজে যেমন ক্যামেরাটা বিভিন্ন দিক থেকে রাখলে যেমন আপনারা সমস্ত দিকের ছবিটা বা সমস্ত দিকের ভিডিওটা ঠিকভাবে করা যায়, তেমন নবাংশ কুণ্ডলীতে আমি যেমন এই 8টা নিয়ম তার সঙ্গে এই 3টে নিয়ম বললাম, অর্থাৎ টোটাল যে 11টা নিয়ম আমি বললাম, এই 11টা নিয়মকে টোটাল যদি দেখেন তাহলে দেখবেন যে যত সংখ্যক নিয়মের সঙ্গে আপনারা শুভ অবস্থায় রয়েছে তাদের বিবাহিত লাইফ কিন্তু তত সুখের হবে। আর যদি কোনোভাবে অশুভ অবস্থায় থাকে অবশ্যই কিন্তু তার প্রতিকার করবেন। কারণ জ্যোতিষশাস্ত্রের সবথেকে প্রতিকার একটা সবথেকে বড় মারাত্মক ব্যাপার। ঠিক আছে, তবে একটা কথা বলবো, সেই কথাটা কিন্তু এটা শেষ কথা না বললেই নয়, যে D1 চার্ট কিন্তু আমাদের মেন চার্ট, এটা কিন্তু ভুললে হবে না। D1 চার্টের সপ্তম ভাব সপ্তম পতিকে আমরা কিন্তু যেমন দেখবেন সেটা হচ্ছে আমরা আমাদের মন কেমন চায় সেটা ইন্ডিকেট করে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফ পার্টনার কেমন হবে, আমাদের বিবাহিত লাইফ কেমন হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে হচ্ছে আমাদের D9 চার্টের মধ্যে। এবারে D9 চার্টে যে সমস্ত প্রবলেমগুলো দেখলেন সেই প্রবলেমগুলো থেকে কিন্তু D9 চার্ট থেকে দেখে কিন্তু রেমেডি করা যায় না। যদি আপনারা D9 চার্টে প্রবলেম থেকে দেখে রেমেডি করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যে সমস্ত প্রবলেমগুলো দেখলেন D9 চার্টে সেই সমস্ত গ্রহগুলোকে আবার ফিরে আসুন, দেখুন যে সেই সমস্ত গ্রহগুলো D1 চার্টে আপনার পক্ষে অশুভ না শুভ। যদি সে শুভ গ্রহ হয় তবেই কিন্তু তার প্রতিকার করা যাবে। যদি অশুভ গ্রহ না, যদি আমরা শুভ গ্রহ না হয় অর্থাৎ সে যদি আমরা অশুভ গ্রহ হয় তাকে কিন্তু অন্যভাবে প্রতিকার করতে হবে। সেটা কিন্তু অনেক অ্যাস্ট্রোলজাররা জানেন না। শুধুমাত্র D9 চার্টটাকে বিবাহিত লাইফ এবং বিবাহ পরবর্তী লাইফটাকে বোঝার জন্য ইউজ করা হয়। কোন রকম রেমেডি পারপাস যখনই আমি করব তখন কিন্তু আমাকে D1 চার্ট থেকে কিন্তু রেমেডি করতে হবে। অর্থাৎ D1 চার্ট থেকে শুধুমাত্র বিবাহ ব্যাপারটাকে আমরা জুম করে দেখার জন্য অর্থাৎ ডিটেল ভাবে অ্যানালাইসিস করার জন্য আমরা কিন্তু শুধুমাত্র D9 চার্টে এসেছিলাম। আবার যখন রেমেডি করতে যাব তখন কিন্তু আমাকে আবার D1 চার্টে বা লগ্নকুণ্ডলী চার্টে ফিরে আসতে হবে এবং সেই লগ্নকুণ্ডলীর রেসপেক্টে আমাকে কিন্তু সমস্ত দিক মাথায় রেখে রেমেডি করতে হবে। কখনোই কিন্তু কোনো মানুষের রেমেডি কিন্তু কখনোই কিন্তু নবাংশ কুণ্ডলীর রেসপেক্টে করা হয় না। তাহলে আপনারা বলবেন তাহলে নবাংশ কুণ্ডলী আমরা ইউজ করছি কেন? নবাংশ কুণ্ডলীটা আমরা ইউজ করছি শুধুমাত্র বিবাহিত জীবনের কমপ্লিট অ্যানালাইসিস করার জন্য এবং আমাদের যে 30-32 বছর বয়সের পর থেকে আমাদের ভাগ্যটা কেমন হবে সেটা কিন্তু ডিটেল অ্যানালাইসিসটা কিন্তু ওর মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু রেমেডি কিন্তু আমরা করব কিন্তু লগ্ন কুণ্ডলীর রেসপেক্টে। বোঝাতে পারলাম আশা করি। তবে যদি কোনো রকম প্রবলেম দেখেন অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। আর যদি আমার এই অনুষ্ঠানে সত্যি আপনাদের ভালো লেগে থাকে, সত্যি যদি আপনাদের এই মন ছুঁতে পারে, অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই
ভিডিওর ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং তার সাথে অল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে যেন আপনারা পেয়ে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।